Hi, I am Krishnendu Pal and you watching Krishnendu's Biology YouTube channel. স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 এর কোষ চ্যাপ্টারের অন্তর্গত যে গুরুত্বপূর্ণ টপিকটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি কোষ প্রাচীর বা সেল ওয়াল সম্পর্কে। তো টপিকটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এসে থাকে তবে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের এই টপিকটি আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা আজকে জানবো কোষ প্রাচীর বা সেল ওয়াল কি। আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এর গঠন সম্পর্কে। এবারে আমরা জানবো যে কোষ আবরক অর্থাৎ কোষ প্রাচীর সম্পর্কে জানবো। এর পরের ক্লাসে আমরা জানবো কোষ পর্দা সম্পর্কে। তো এই টপিকের যদি নোটের প্রয়োজন হয়, ভিডিওর নিচে দেখো ফোন নাম্বার রয়েছে, ওই নম্বরটি থেকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তাছাড়া এটা সম্পর্কে আমরা কিন্তু একটা ভিডিও তোমাদের আপলোড করেছি, ওই ভিডিওটি কিন্তু দেখতে পারো। তাহলে দেখো কোষ প্রাচীর বা সেল ওয়াল জিনিসটি কি, প্রথমে এটাকে পড়তে হবে আমাদেরকে, এটা জানতে হবে। দেখো আমরা যদি আগে উদ্ভিদ কোষ দেখেছিলাম, উদ্ভিদ কোষ, সেটা উদ্ভিদ কোষ কেমন আকৃতি হয়েছিল? ষড়ভুজাকৃতি দেখতে হয়েছিল। এই যে ষড়ভুজাকৃতি দেখতে হয়েছিল, বাইরে বিশেষ পুরু বা মোটা বিশেষ একটি আবরণ ছিল, সেই আবরণটিকে বলা হয়েছিল কি কোষ প্রাচীর। তাহলে দেখো এর মধ্যে কি ছিল? কোষ পর্দা। তাহলে এই যে বাইরে যে গঠনটি, এটা হচ্ছে কি কোষ প্রাচীর। বাইরের যে আবরণ, এটা হচ্ছে কি কোষ প্রাচীর। তাহলে আমরা ডেফিনেশনটি কি দেখব? সাইটোপ্লাজমের বাইরে অবস্থিত। কার বাইরে অবস্থিত? সাইটোপ্লাজমের বাইরে অবস্থিত, সাইটোপ্লাজমের বাইরে অবস্থিত পুরু অর্থাৎ মোটা, অবস্থিত পুরু অর্থাৎ মোটা, এবং এই প্রাচীরটি হচ্ছে কি ভেদ্য বা পারমিয়েবল। ভেদ্য বা পারমিয়েবল অর্থাৎ কোনো যে কোনো উপাদানই এর মধ্যে দিয়ে কী করতে পারে? চলাচল করতে পারে। অর্থাৎ পদার্থের অণু বা আয়ন সমস্ত কিছু পদার্থের উপাদান কিন্তু এখানে কী করতে পারে? এরা চলাচল করতে পারে। দ্রবণের যে কোনো দ্রবণের দ্রাব্য এবং দ্রাবক উভয় অণু এর মধ্যে দিয়ে কী করতে পারে? চলাচল করতে পারে। সেই জন্য কোষ প্রাচীরকে কী বলা হয়েছে? ভেদ্য। এখানে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে, নিট পরীক্ষায়, কোষ পর্দা অর্থাৎ কোষ প্রাচীর কেমন? ভেদ্য, অর্ধভেদ্য না অভেদ্য না প্রভেদক ভেদ্য। এছাড়াও আমরা আগের ক্লাসে জেনেছি স্টুডেন্টস, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? আমরা আগের ক্লাসেই জেনেছি সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে সাইটোপ্লাজমের বাইরে অবস্থিত পুরু ভেদ্য সেলুলোজ নির্মিত আবরণটাকে আমরা কি বলবো? কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই সেল ওয়ালের অবস্থানটি কোথায়, এটা আমাদেরকে জানতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষে অবস্থান করে, এটি কিন্তু প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে কি করে? কোষ প্রাচীর থাকে। তাছাড়া ছত্রাকে কি রয়েছে? কোষপ্রাচীর রয়েছে। দেখো ছত্রাকের কোষপ্রাচীরে বিশেষ এক প্রকার উপাদান থাকে, যেটাকে বলা হচ্ছে কি কাইটিন নির্মিত। ছত্রাকের কোষপ্রাচীরে কি থাকে? কাইটিন। উদ্ভিদের কোষপ্রাচীরে কি থাকে? আমরা পড়েছি সেলুলোজ। এছাড়াও আমরা দেখব শৈবাল, এদেরও কোষ প্রাচীর কি করছে? দেখা যায়। অর্থাৎ অবস্থান কোথায় কোথায়? উদ্ভিদ কোষ, ছত্রাক, শৈবাল, এই সমস্ত কোষগুলিতে কি দেখতে পাওয়া যাচ্ছে? আমাদের এই কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখতে পাওয়া যায়। এটি কিন্তু প্রাণী কোষে থাকে না। আরেকটা কমেন্ট করে জানাও আমাকে, একটা প্রশ্ন আমি বলছি, তোমরা পড়েছো কিনা এটা আমাকে একটু যাচাই করতে হবে। আমরা আগের ক্লাসে পড়েছিলাম প্রোক্যারিওট অর্থাৎ ব্যাকটেরিয়া, অর্থাৎ প্রোক্যারিওট অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদানটার নাম কি? আমরা আগের ক্লাসে জেনেছি যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের বৈশিষ্ট্য, ওখানে কিন্তু এটা পড়িয়েছি। তাই তোমরা এখানে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এর প্রধান উপাদানটার নাম কি, এটা তোমরা কমেন্ট করে জানাও। এবার আমরা জানবো উৎপত্তি, কোথা থেকে উৎপত্তি হয় এই কোষ প্রাচীরের। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্টে ER লিখলাম মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলগি বডি থেকে কি উৎপন্ন হয়? এই কোষ প্রাচীর বা সেল ওয়াল উৎপন্ন হয়। এটা কিভাবে উৎপন্ন হয় এর পদ্ধতিটি আমরা একটু পরেই জানব। তার আগে আমরা কোষ প্রাচীরের একটি গঠন সম্পর্কে জানবো, যেটাকে বলা হচ্ছে কি স্ট্রাকচার।
তাহলে এই কোষ প্রাচীরের গঠনটি প্রথমে আমাদেরকে একটু জানতে হবে। দেখো আমরা এটা দেখব কোষ প্রাচীরের মানে যে কোনো উপাদানের আমরা যদি এই চ্যাপ্টারের অন্তরে পড়ি, ভেতরে পড়ি, দেখব দুই প্রকার গঠন দেখতে পাবো। একটা পরাণু গঠন, সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা হয়। আরেকটি দেখা হয় হচ্ছে এমনি গঠন, অর্থাৎ কোষ প্রাচীরের গঠন। আরেকটা যদি বলা হয় পরাণু গঠন, এরকম হতে পারে। আমরা এখানে শুধুমাত্র কোষ প্রাচীরের গঠনটি পড়বো, এটাই ইম্পর্টেন্ট, এখান থেকেই নিট পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই যে শুধুমাত্র এমনি যদি বলা হয় কোষ প্রাচীরের গঠন, সেটা কিন্তু দেখা হবে লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ, অর্থাৎ লাইট যৌগিক মাইক্রোস্কোপে যে চিত্রটি আমরা দেখতে পাবো সেটা কিন্তু এখানে আমরা দেখব, বোঝা গেল। আর যেখানে পরাণু গঠন বলা হবে সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে সেটা হচ্ছে দেখা হবে। তাহলে আমরা দেখব এখানে শুধুমাত্র গঠন মানে লাইট মাইক্রোস্কোপে দেখা হবে। এই গঠন যদি দেখা হয় তাহলে কোষ প্রাচীরে তিনটি আবরণ রয়েছে। প্রথমে যদি আমরা দেখি সেখানে রয়েছে মধ্যপর্দা, এগুলো সব আমি চিত্র সহ উল্লেখ করব। মিডিল ল্যামেলা, 2 নম্বর রয়েছে কি প্রাথমিক প্রাচীর, বা প্রাইমারি সেল ওয়াল, 3 নম্বর রয়েছে কি গৌণ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে আমরা দেখব এই তিনটি গঠন কেমন রয়েছে কোষ প্রাচীরে, এই চিত্রটি আমরা দেখব। তাহলে দেখো স্টুডেন্টস, এই একটি কোষ, উদ্ভিদ কোষ আমি আঁকলাম, তার সঙ্গে আরও এরকম একাধিক উদ্ভিদ কোষ রয়েছে, তার উপরে আবার এইরকমভাবে উদ্ভিদ কোষ আছে, তার নিচে আবার এইরকমভাবে উদ্ভিদ কোষ আছে। তাহলে দেখো একটা কোষ, এটা 1 নম্বর কোষ, এটা 2 নম্বর কোষ, এটা 3 নম্বর কোষ। অর্থাৎ এই যে পাশাপাশি অবস্থিত কোষগুলি, ধরো এই একটা কোষ, এই একটা কোষ, এই পাশাপাশি অবস্থিত কোষের একেবারে মাঝে যে প্রাচীরটি রয়েছে তাহাকে বলা হয় মধ্য পর্দা বা মিডল ল্যামেলা। এই পর্দাটির বিশেষত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিট পরীক্ষা এসেছিল, তোমরা মনোযোগ সহকারে দেখো, শোনো। এই মধ্য পর্দার প্রধান উপাদানটা হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ দ্বারা গঠিত হয়। ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম আয়ন ও ম্যাগনেসিয়াম অর্থাৎ Mg, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট, এই উপাদান দ্বারা কি হয় মধ্য পর্দা গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু এক সালে নিট পরীক্ষায় প্রশ্ন এসেছিল। যদি তোমাদের নোটের প্রয়োজন হয়, এই যে নিচে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছ বা ডেসক্রিপশন বক্সে মোবাইল নম্বরটি রয়েছে, তোমরা ওই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। পুরো এই চ্যাপ্টারটি অর্থাৎ কোষ চ্যাপ্টারটির পুরোটাই কিন্তু পিডিএফ সুন্দরভাবে রেডি করা আছে এনসিইআরটি চিত্র থেকে, এবং খুব শর্টে শর্টে লেখা রয়েছে, তাই তোমরা ওই পিডিএফটি কিন্তু সংগ্রহ করতে পারো এই নম্বরে যোগাযোগ করে। তাহলে দেখো কি বলা হচ্ছে, মধ্যপর্দার উপাদানটা কি হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট উপাদানটি থাকে। তাহলে এই যে দুটি কোষ, এই যে পাশাপাশি অবস্থিত কোষের মাঝখানে যে পর্দাটি রয়েছে সেটা হচ্ছে কি মধ্যপর্দা। এবার দেখো এই মধ্যপর্দার উভয় পাশে যে প্রাচীরটি থাকে, দেখো প্রতিটাতেই এটা এই মধ্যপর্দার এখানেও উভয় পাশে, এখানেও উভয় পাশে এইরকমভাবে যে প্রাচীরটি রয়েছে, দেখো এখানেও উভয় পাশে, আমি বাদবাকিগুলো আঁকলাম না। তাহলে এই যে নীল রঙের উভয় পাশে যে প্রাচীরটি রয়েছে সেটাকে বলা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদানটি গঠিত হয় সেলুলোজ দ্বারা। প্রধান কি উপাদানটা দ্বারা গঠিত হয় প্রাথমিক প্রাচীর? সেলুলোজ দ্বারা গঠিত হয়। এছাড়াও থাকে হেমুসেলুলোজ, সুবেরিন, এই সমস্ত উপাদানগুলো থাকে। তাহলে আমরা প্রাথমিক প্রাচীর জানলাম। এই প্রাথমিক প্রাচীরের আবার উভয় পার্শ্বে যে পর্দার মানে প্রাচীরটি রয়েছে, দেখো প্রাথমিক প্রাচীরের উভয় পার্শ্বে যে পর্দাটি রয়েছে, প্রাচীরটি রয়েছে, তাহাকে আমরা কি নাম দেব এখানে? গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীর গঠিত হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, এই সমস্ত উপাদানগুলো দ্বারা কি হয় তৈরি হয়। তাহলে আমরা এখানে জেনে নিলাম কোষ প্রাচীরের গঠন সম্পর্কে। এছাড়াও কিছু কিছু উদ্ভিদে প্রগৌণ প্রাচীর অর্থাৎ গৌণ প্রাচীরের ভেতরের দিকেও আর একটি অতিরিক্ত পর্দা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি গৌণ প্রাচীর। তাহলে এখানে জানলাম মধ্য পর্দায় কি উপাদানটি দ্বারা গঠিত হয়। এবারে দেখো এই হচ্ছে তোমার কোষ প্রাচীরের উৎপত্তি সম্পর্কে আমরা পড়ব। দেখো কোষ প্রাচীরের উৎপত্তি সম্পর্কে যদি
আমরা এখানে দেখি, আমরা এইখানেই দেখব উৎপত্তি কেমনভাবে হয়। কোথা থেকে উৎপত্তি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বস্তু থেকে উৎপন্ন হয়। এখানে কি বলা হচ্ছে দেখো, যদি দেখা যায়, আচ্ছা আমরা যদি দেখি উদ্ভিদ কোষ মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে। ধরো এই একটি উদ্ভিদ কোষ রয়েছে, এই একটা উদ্ভিদ কোষের এটা হচ্ছে কি নিউক্লিয়াস। এই মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হবে। মাইটোসিসের কয়টি দশা? মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো সরি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে যখন টেলোফেজ দশায় আসবে এই কোষটাতে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হবে, দুই সাইড বরাবর দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হলো। এদের মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর, এই মাঝ বরাবর কি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বস্তু দ্বারা, ধরো এইটা হচ্ছে কি গলগি বস্তু বা এগুলো হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে গলগি বস্তু। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বস্তু দ্বারা এক প্রকার থলি বা বিশেষ উপাদানপূর্ণ এক প্রকার থলির মতো গঠন তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কি ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট, এটাকে কি বলা হচ্ছে? ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টটি বিশেষ এক প্রকার শর্করা দ্বারা তৈরি হয়, সেটা হচ্ছে কি পেকটিন নামক বিশেষ শর্করাপূর্ণ একটি থলির মতো গঠন তৈরি করে, যেটাকে বলা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এই ফ্র্যাগমোপ্লাস্ট পরবর্তী পর্যায়ে কি গঠন করে দেখো, এটা কি ছিল? উদ্ভিদ কোষ। এইবারে এখানে যে উভয় পাশে নিউক্লিয়াস ছিল, এবারে এই যে ফ্র্যাগমোপ্লাস্ট ছিল এইটি মাঝ বরাবর এক প্রকার স্তর তৈরি করে, যেটাকে বলা হচ্ছে মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা। তাহলে এই ফ্র্যাগমোপ্লাস্ট থেকে কি তৈরি হলো? মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা তৈরি হলো। এর পরবর্তী পর্যায়ে এই ফ্র্যাগমোপ্লাস্টের উভয় পার্শ্বে কি তৈরি হলো? প্রাথমিক প্রাচীর। উভয় পার্শ্বে প্রাথমিক প্রাচীর তৈরি হলো। তারপরে কি তৈরি হলো? গৌণ প্রাচীর। এইভাবে গৌণ প্রাচীর তৈরির মাধ্যমে কি তৈরি করলো? এখানে কোষ প্রাচীর গঠন করে দুটো কোষ এরপরে দেখো পরস্পর থেকে এইভাবে কি হবে? আলাদা হয়ে যাবে। যেখানে এইভাবে কি হলো? আলাদা হলো। এইখানে কি হলো? আলাদা হলো। যেখানে মাঝখানে কি রয়েছে? মধ্যপর্দা, উভয় পাশে কি রয়েছে? প্রাথমিক, তার উভয় পাশে কি রয়েছে? গৌণ। তাহলে দেখো এখানে উৎপত্তিটা কোথা থেকে ঘটছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে গলগি বস্তু। এরা কি করছে? পেকটিন পূর্ণ এক প্রকার থলির মতো গঠন তৈরি করেছে, যেটাকে বলা হয়েছে কি ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্ট পরবর্তী পর্যায়ে প্রথমে মধ্যপর্দা তৈরি হলো। মধ্যপর্দার উভয় পাশে সেলুলোজ সঞ্চিত হয়ে প্রাথমিক প্রাচীর গঠন করলো। প্রাথমিক প্রাচীরের উভয় পাশে গৌণ প্রাচীর তৈরির মাধ্যমে কি করলো? উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করলো এবং দুটি কোষ পরস্পর কি হয়ে গেল? আলাদা হয়ে নতুন দুটি অপত্য কোষে পরিণত হলো। তাহলে আমরা এখানে জানলাম কি যে কোষ প্রাচীরের গঠন এবং আমরা কোষ প্রাচীরের উৎপত্তি সম্পর্কে জানলাম। এরপর আমরা দেখব, দেখো এরপর আমরা একটি টপিক টার্ম সম্পর্কে জানব, যেটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা কি? দেখো আমরা যদি দেখি এই একটি উদ্ভিদ কোষ, আচ্ছা এটা একটা উদ্ভিদ, আমরা এখানেই যদি চিত্র অঙ্কন করি, এই একটি উদ্ভিদ কোষ, এই একটি উদ্ভিদ কোষ, এরকমভাবে একাধিক উদ্ভিদ কোষ রয়েছে। দেখো এই উদ্ভিদ কোষের, এটা ধরো কোষ প্রাচীর, এই উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্যে একাধিক ছিদ্র আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখো ছিদ্র রয়েছে, এখানেও দেখো ছিদ্র রয়েছে। এই যে ছিদ্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এর মাধ্যমে একটি কোষের, এটা কি সাইটোপ্লাজম, একটি কোষের সাইটোপ্লাজমের সঙ্গে আরেকটি কোষের দেখো সাইটোপ্লাজমের মধ্যে দেখো সংযোগ সাধন ঘটেছে। বোঝা গেল? তাহলে এই যে সাইটোপ্লাজমীয় সংযোগ, এটাকে বলা হচ্ছে কি প্লাজমোডেসমাটা। তাহলে দেখো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কি রয়েছে? অসংখ্য ছিদ্র রয়েছে, যার মাধ্যমে একটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে আরেকটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ ঘটেছে। এই যে সাইটোপ্লাজমীয় সংযোগ, এটাকে বলা হচ্ছে কি প্লাজমোডেসমাটা, আর কিছুই নয়। অর্থাৎ একটি কোষের সঙ্গে আরেকটি কোষের কেমন সংযোগ? সাইটোপ্লাজমিক সংযোগ।
এই সাইটোপ্লাজমিক সংযোগ অর্থাৎ সাইটোপ্লাজমিক কানেকশনকেই আমরা বলবো কি প্লাজমোডেজমাটা। দেখো এই যে সাইটোপ্লাজমিক সংযোগ অর্থাৎ এই যে প্লাজমোডেজমাটা এখানে কিছু নালিকা বা টিউবিউল দ্বারা কি হচ্ছে সম্পন্ন হয়, বিশেষ টিউবিউল বা বিশেষ নালিকা দ্বারা নালিকা থাকে। এই যে উভয় সাইটোপ্লাজম এর মাঝে যে ছিদ্র রয়েছে এই প্লাজমোডেজমাটার মধ্যে কি রয়েছে, নালিকা রয়েছে, বোঝা গেল। এই নালিকাগুলোকে নাম দেওয়া হয় ডেসমোটিউবিউল। ডেসমোটিউবিউল। দেখো কি বলা হচ্ছে, দেখো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ কিন্তু নিতে পারো। যেরকমভাবে আমি সুন্দর পড়ালাম সেরকম সুন্দরভাবে কিন্তু আমার পিডিএফটি রেডি করা রয়েছে একেবারে কম্পিউটার ফরম্যাটে। তাই তোমরা কোনো অসুবিধা যদি হয় এই পিডিএফ কপিটিকে তোমরা কিন্তু সংগ্রহ করে রাখতে পারো। তাহলে দেখো প্লাজমোডেজমাটার মধ্যে যে নালিকা, বোঝা গেল, বা যে টিউবিউল থাকে সেটাকে কি বলা হচ্ছে ডেসমোটিউবিউল। এটা সাধারণত আর কিছুই নয়, এই যে ডেসমোটিউবিউল না, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই এক প্রকার টিউবিউল বা নালিকা। আমরা একটু পরেই কয়েকটা ভিডিও পরে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো। তার গঠন যদি আমরা দেখি তিনটি উপাদান দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে সিস্টার্নি, আরেকটি হচ্ছে টিউবিউল, আরেকটি হচ্ছে কি ভেসিকল। তাহলে ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে টিউবিউল বা নালিকাগুলো রয়েছে সেটাই হচ্ছে কি এখানে ডেসমোটিউবিউল বলা হয়েছে। এই ডেসমোটিউবিউলগুলি একটি কোষের সঙ্গে আরেকটি কোষের সঙ্গে যুক্ত থাকে, কার সঙ্গে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে। পরীক্ষায় প্রশ্ন দেয় একটি কোষের প্লাজমোডেজমাটার ডেসমোটিউবিউল অপর আরেকটি কোষের কার সঙ্গে যুক্ত থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাই হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে কি করে এরা যুক্ত থাকে। তাহলে আরেকবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি প্লাজমোডেজমাটা কি। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে যার মাধ্যমে একটি কোষের সাইটোপ্লাজমের সঙ্গে অন্য একটি কোষের সাইটোপ্লাজমের সংযোগ ঘটে। এটাকেই কি বলা হচ্ছে প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটার মধ্যে বিশেষ নালিকা বা টিউবিউল থাকে যেটাকে বলা হচ্ছে ডেসমোটিউবিউল। এই ডেসমোটিউবিউল আর কিছুই নয়, সেটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই একটি বিশেষ গঠন, যেটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই নালিকা বা টিউবিউল। এই ডেসমোটিউবিউল একটি কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে আরেকটি কোষের কার সঙ্গে যুক্ত থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত থাকে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। আরেকটি আমরা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি সিমপ্লাস্ট কি। দেখো উন্নত প্রাণীদের সজীব প্লাজমোডেজমাটাকে আরও একটি নামে জানা যায় যেটাকে বলা হয় কি সিমপ্লাস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় যে পাশাপাশি অবস্থিত উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমীয় সংযোগকে কি বলা হয়, সিমপ্লাস্ট। তারপরে হয়তো বলে দিল তোমার মধ্যপর্দা, প্রাথমিক পর্দা, গৌণ পর্দা, তখন তোমাকে হয়তো ঠিক মারতে হবে সিমপ্লাস্ট। সিমপ্লাস্ট কি, দেখো সিমপ্লাস্ট কি তাহলে আমরা জানলাম সজীব কোষের, বোঝা গেছে উন্নত প্রাণীদের সজীব কোষের এই সজীব কোষের প্লাজমোডেজমাটাকে আরও একটি নাম দেওয়া যেতে পারে যেটাকে বলা হয় সিমপ্লাস্ট। তাহলে এই যে প্লাজমোডেজমাটা এর কাজ কি আমরা যদি বলি, একটি কোষের সাইটোপ্লাজমের সঙ্গে আরেকটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, সংযোগ সাধন করে, এক নম্বর এই যে কাজ। দুই নম্বর এই একটি কোষ থেকে জল, খনিজ লবণ, খাদ্য, বোঝা গেছে একটি কোষ থেকে আরেকটি কোষে প্লাজমোডেজমাটার মাধ্যমে কি হয়, স্থানান্তরিত হয় এই প্লাজমোডেজমাটার মাধ্যমে। তাছাড়াও ভাইরাস পরিবহনের পথ হিসাবে কাজ করে। একটি কোষের মধ্যে যদি ভাইরাস প্রবেশ করে তাহলে এই প্লাজমোডেজমাটার মাধ্যমে নানান কোষে কি করে ছড়িয়ে পড়তে পারে। তাহলে এটা ছিল কি প্লাজমোডেজমাটার কাজ। আমরা তাহলে কোষ প্রাচীরের যদি আমরা কাজ পড়ি সেখানে আমরা কি দেখব, কোষ প্রাচীরের কাজ কি, কোষের একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করা, ভেতরের দিকে কোষ পর্দা সাইটোপ্লাজমকে রক্ষা করা, কোষ প্রাচীরের মধ্যে অবস্থিত এই যে ছিদ্র অর্থাৎ প্লাজমোডেজমাটা সে কি করে একটা কোষ থেকে আরেকটা কোষে খাদ্য, খনিজ লবণ, জল, এই সমস্ত উপাদানগুলো কি করতে পারে, পরিবহনে সাহায্য করে। এছাড়াও এটা হচ্ছে কি কোষ প্রাচীরের মধ্যে অবস্থিত প্লাজমোডেজমাটা ভাইরাস পরিবহনের পথ হিসাবে কাজ করে। তাহলে আশা করি এই চ্যাপ্টারটি সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তাহলে এই ভিডিওটি আজ এ পর্যন্তই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা জানবো কোষ পর্দা সম্পর্কে বা সেল মেমব্রেন সম্পর্কে।